ওয়ালাইকুম আসসালাম। মাস্টার শেষ পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গতদিন তোমাদের জানিয়েছিলাম আমি আজকে তোমাদের আণবিক বংশগতি বিজ্ঞান এই পেপারের চ্যাপ্টার, একটা হলো রেপ্লিকেশন অফ সার্কুলার ডিএনএ, আরেকটি হলো মলিকুলার মেকানিজম অফ মিউটেশন এন্ড মিউটাজেনেসিস। এই দুইটা চ্যাপ্টারের রিভিশনমূলক আলোচনা করব, কারণ এর আগেই আমি এবং তোমাদের কামরুজ্জামান মলিকুলার জেনেটিক্স পেপারটি মোটামুটি আমরা আলোচনা করেছিলাম। আমি আণবিক বংশগতি বিজ্ঞান তথা মলিকুলার জেনেটিক্স, এটি প্রফেসর জিতেন্দ্রনাথ রায় স্যার লিখিত কবির পাবলিকেশন প্রকাশিত বই থেকে আলোচনা করি। এই বইয়ের 36 পৃষ্ঠায় ডিএনএ এবং অনুলিপন এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে অংশটা রেপ্লিকেশন অফ সার্কুলার ডিএনএ, সেই অংশটা আছে। তো আমরা সেই অংশে সরাসরি চলে যাই। এখানে প্রথম দিকেই ডিএনএ আবিষ্কার, ডিএনএর ভৌত রাসায়নিক গঠন, এরপরে ডিএনএর অনুলিপন অংশগুলি আছে, অর্ধ সংরক্ষণশীলের প্রমাণ ইত্যাদি আছে। তো এগুলা জাস্ট তোমাদের জানার জন্য। তোমাদের সিলেবাসে হলো রেপ্লিকেশন অফ সার্কুলার ডিএনএ বা চক্রাকার ডিএনএ অনুলিপন। এই চ্যাপ্টারটার আমি, যেহেতু এর আগে তোমাদের এই চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে, তাই এখানে সংক্ষিপ্ত আলোচনা করব, এবং তোমাদের যদি কারো কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সংক্ষেপে চক্রাকার ডিএনএ অনুলিপনটা কি এটা যদি আমরা বলি, সাধারণত আমরা জানি ডিএনএর গঠন বৃত্তাকার বা চক্রাকার হলে তাকে বলা হয় চক্রাকার বা বৃত্তাকার ডিএনএ। যে সকল ডিএনএর গঠন বৃত্তাকার বা চক্রাকার তাদেরকেই চক্রাকার বা বৃত্তাকার ডিএনএ বলে। আমরা জানি প্রকৃত কোষী জীবের ডিএনএ সাধারণত রেখাকার, প্রকৃত কোষী জীবের ডিএনএ সাধারণত রেখাকার এবং এর দুই প্রান্ত খোলা বা মুক্ত থাকে। কিন্তু আদি কোষের ভাইরাসের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, তাদের ডিএনএ বৃত্তাকার বা চক্রাকার। আর চক্রাকার ডিএনএর অনুলিপন রৈখিক ডিএনএর অনুলিপন থেকে কিছুটা ভিন্ন। বেশিরভাগ ক্ষেত্রে চক্রাকার ডিএনএ দ্বিসূত্রক, ব্যতিক্রম অল্প কয়েকটি ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ একসূত্রক, আর বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ দ্বিসূত্রক। দ্বিসূত্রক চক্রাকার ডিএনএর একটা প্রারম্ভিক থেকে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দ্বারা একটি সূত্র কর্তৃত হয় এবং এনজাইমের সহায়তায় সূত্রদ্বয়ের পাক খোলে এবং হাইড্রোজেন বন্ধনী ছিন্ন হয়। এরপর পুরাতন সূত্র দুটিকে সাজ হিসেবে ব্যবহার করে ডিএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় একমুখী বা দ্বিমুখী ভাবে, যেটা 5' থেকে 3' প্রান্তের দিকে দুটি নতুন সূত্র সংশ্লেষিত হয়। রৈখিক ডিএনএর অনুরূপী অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় একটা নতুন এবং একটি পুরাতন সূত্র হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে দুটি চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ সংশ্লেষিত হয়। প্রজাতি ভেদে এই ডিএনএ প্রজাতি ভেদে বা ডিএনএ ভেদে প্রতিলিপন পর্যায়ে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। সেই অনুযায়ী চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ সংশ্লেষণ প্রক্রিয়া আবার কয়েকটা ধরন বা মডেল হয়ে থাকে। যেমন একটা হলো তোমাদের সিলেবাস অনুযায়ী আছে দি
কাইন্ডস গঠন বা থিটা আকৃতি ডিএনএ অনুলিপন, আরেকটা হলো রোনিং সার্কেল মডেল বা সিগমা মডেল, তৃতীয় আরেকটা হলো ডি লুপ সার্কেল মডেল, চতুর্থ আরেকটা হলো রেপ্লিকেশন সুপার কয়েল বা প্রজাতি সদৃশ অনুলিপন। এই চারটা আমি খুব সংক্ষেপে জাস্ট বইয়ের রেখাচিত্রে একটু আলোচনা করে দিব। প্রথমেই আসি দি কাইন্ডস গঠন বা থিটা আকৃতির অনুলিপন। এটা সাধারণত ইকোলাই, ব্যাসিলাস সাবটিলিস, T2, T4, ফাজ এবং আরও কিছু অণুজীবে এই প্রক্রিয়া অনুলিপন ঘটে, যেটা জে কের্নস 1963 সালে অটো রেডিওগ্রাফি প্রক্রিয়ায় সর্বপ্রথম ইকোলাই ব্যাকটেরিয়ায় এই ধরনের অনুলিপন পর্যবেক্ষণ করেন। অনুলিপনের মধ্য পর্যায়ে ইকোলাইয়ের চক্রাকার ডিএনএ থিটা আকৃতি ধারণ করে, এই কারণে এই প্রক্রিয়াকে থিটা শেপ রেপ্লিকেশন বলে। আবার আবিষ্কারক কাইন্ডসের নাম অনুসারে একে কাইন্ডস স্ট্রাকচার বলে। তো সংক্ষেপে আমি, যেহেতু এটি পূর্বেই আলোচনা করা হয়ে গেছে, আমি সংক্ষেপে রেখাচিত্রে যদি এই রেপ্লিকেশনটা দেখাই। এখানে বইয়ে দুই ধরনের রেখাচিত্র দেওয়া আছে, একটা হলো সহজভাবে দেখানো মডেল, আর একটা হলো পেঁচানো অবস্থায় দেখানো মডেল। যেটাতে যাই, আমরা যদি পেঁচানো অবস্থায় যাই, এই একটা চক্রাকার ডিএনএ ইকোলাই ব্যাকটেরিয়ার দ্বিসূত্রক, সূত্রদ্বয় হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়। এই দ্বিসূত্রক ডিএনএর একটা স্থান যেখানে হাইড্রোজেন বন্ধনী ভেঙে সূত্রদ্বয় পরস্পর পৃথক হয়ে যায়, সেটাকে বলে অরিজিন, ওরি পয়েন্ট। সেই সূত্রের হাইড্রোজেন বন্ধনী ভেঙে একটা সূত্র আরেকটা সূত্র থেকে কিছুটা দূরে সরে যায় এবং প্রত্যেকটা সূত্রকে ঘিরে নতুন সূত্রর অনুলিপন ঘটতে থাকে। এই সূত্রকে ঘিরে এই যে নতুন সূত্রের রেখা রেখা চিহ্ন দিয়ে অনুলিপন, আবার এই সূত্রকে দিয়ে এই রেখা রেখা অনুলিপন ঘটতে থাকে। এখানে অনুলিপনটা একমুখী হতে পারে অথবা যেমন দ্বিমুখীও হতে পারে। আচ্ছা, এইভাবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে অনুলিপনের একটা পর্যায়ে এই চক্রাকার ডিএনএটা অনেকটা থিটা আকৃতি ধারণ করে। এই জন্যই এই ধরনের অনুলিপনকে বলা হয় থিটা শেপড বা থিটা আকৃতির অনুলিপন। তারপরে মাতৃসূত্রদ্বয় পরস্পর থেকে পৃথক হয়ে গিয়ে প্রত্যেকটা সূত্রে আবার নতুন পরিপূরক সূত্র গঠিত হয়, দুইটা ডিএনএ সূত্র গঠিত হয়, যেখানে প্রত্যেকটা ডিএনএর একটা মাতৃসূত্র আর একটা ওই যে রেখা রেখা দিয়ে যেটা, এটা নতুন সৃষ্ট সূত্র। আর এই ধরনের অনুলিপনকে আমরা জানি অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলা হয়। এই প্রক্রিয়ায় এই যে কাইন্ডস গঠন বা থিটা আকৃতির অনুলিপন হয়ে থাকে। এরপরে আমরা দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো রোলিং সার্কেল প্রতিলিপন বা সিগমা গঠন। সাধারণত ব্যাকটেরিওফাজের বৃত্তাকার ডিএনএতে এবং ইকোলাই ব্যাকটেরিয়ার কনজুগেশনের সময় এই প্রক্রিয়া ডিএনএর অনুলিপন ঘটে। এটাও আমরা যদি সংক্ষেপে বইয়ে রেখাচিত্রে দেখাই, এখানেও দুই ধরনের চিত্র দেওয়া আছে, একটা হলো সহজভাবে দেখানো আর একটা হলো পেঁচানো। তো এখানেও একইভাবে চক্রাকার ডিএনএ দ্বিসূত্রক, এদের সূত্রদ্বয়ের মধ্যে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। একটা স্থানে সূত্রদ্বয়ের হাইড্রোজেন বন্ধনী ভেঙে যায়, যেটাকে উৎপত্তি স্থল বা অরিজিন বলে। তারপরে দুইটা সূত্রের মধ্যে একটা সূত্র ক্রমান্বয়ে এই যে দূরে সরে যেতে থাকে প্যাচ খুলে খুলে, এবং একটি সূত্রের পরিপূরক এই যে ড্যাশ ড্যাশ দিয়ে নতুন সূত্র সংশ্লেষিত হতে থাকে। কিছুক্ষণ পরে যেই সূত্রটা মূল সূত্র থেকে দূরে সরে যেতে থাকে সেই সূত্রেরও অনুলিপন শুরু হয়, এবং এই পর্যায়ে এইটাকে দেখতে অনেকটা থিটা সিগমা আকৃতির দেখা যায়। এই জন্য এই ধরনের অনুলিপনকে সিগমা গঠন বলা হয়। এবং শেষ পর্যন্ত দুই সূত্রে চক্রাকারই থাকে, তার পরিপূরক সূত্র গঠিত, আরেকটা সূত্র রেখাকৃতি আকারে বের হয়ে গিয়ে
তার পরিপূরক সূত্র গঠিত এবং এটা আবার চক্রাকার আকৃতি ধারণ করে। এই ধরনের অনুলিপনই হলো রোলিং সার্কেল বা প্রতিলিপন বা সিগমা গঠন। তৃতীয় আরেকটা হলো দ্বিলুপ যুক্ত চক্র। নেস এট অল অর্থাৎ অন্যান্যরা 1963 সালে মাইটোকন্ড্রিয়ায় এবং রিস এট অল 1962 সালে ক্লোরোপ্লাস্টে এই বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ আবিষ্কার করেন এবং বোর্স্ট 1971 সালে মাইটোকন্ড্রিয়ার দ্বিলুপ প্রক্রিয়ার অনুলিপন ঘটে বলে উল্লেখ। পরবর্তীতে ক্লোরোপ্লাস্টে এই প্রক্রিয়ায় ডিএনএ অনুলিপন ঘটে। এই প্রক্রিয়াটাও আমি আর বিস্তারিত আলোচনা করছি না, বইয়ের রেখাচিত্রে যদি দেখাই, এখানেও একইভাবে এটা একটা চক্রাকার ডিএনএ। তার এক প্রান্তে দুইটা সূত্রের মধ্যে হাইড্রোজেন বন্ধনী ভেঙে যায়, যেটাকে অরিজিন বা প্রারম্ভ। এই ডিএনএটা পরবর্তীতে সূত্রদ্বয় পরস্পর থেকে দূরে সরে যায় এবং একটি সূত্রের, এই সূত্রটার অনুলিপন শুরু হয় নতুন একমুখীভাবে। পরবর্তীতে কিছুক্ষণ পরে গিয়ে অপর সূত্রটারও অনুলিপন শুরু হয়, যেটা দ্বিমুখীভাবে। এই সূত্রটার একমুখীভাবে নতুন অনুলিপন সূত্র সৃষ্টি হতে থাকে আর এই সূত্রটা দ্বিমুখীভাবে অনুলিপন। এবং এই পর্যায়ে এই চক্রাকার ডিএনএটা দেখতে অনেকটা ডি আকৃতির, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিলুপযুক্ত চক্র। পরবর্তীতে যখন দুইটা সূত্রের পরিপূরক নতুন সূত্র গঠিত হয়, এই সূত্রটার, এই চক্রাকার ডিএনএটার এটা হলো মাতৃসূত্র, এটা নতুন সৃষ্ট সূত্র, আর এই চক্রাকার ডিএনএর এটা হলো মাতৃসূত্র, বাইরে পরিপূরক। এইভাবে দ্বিলুপ পদ্ধতিতে চক্রাকার ডিএনএর অনুলিপন হয়ে থাকে। এরপরে আসি আমরা চতুর্থ আরেকটা প্রক্রিয়া, রেপ্লিকেটিং সুপার কয়েল বা প্রজাপতি সদৃশ অনুলিপন। পলিওমা, SB40 ভাইরাস, ইকোলাই এর প্লাজমিড ইত্যাদিতে এই ধরনের অনুলিপন ঘটে। ভিনোগার্ড এট অল 1965 সালে সর্বপ্রথম টিউমার ভাইরাস পলিওমার অনুলিপনের সময় এই ধরনের প্রজাপতি সদৃশ গঠন পর্যবেক্ষণ করেন। আমরা এটাও যদি বইয়ের রেখাচিত্রে আলোচনা করি, এটা একটা চক্রাকার ডিএনএ, যেটা আবার জায়গায় জায়গায় পেঁচানো, প্যাচ সৃষ্টি করেছে। অনুলিপনের শুরুতে একটা জায়গায়, যেটা আমরা বলছি অরিজিন বা ওরি, সেই জায়গাটায় এই সূত্রদ্বয়ের হাইড্রোজেন বন্ধনী ভেঙে সূত্রদ্বয় পরস্পর থেকে পৃথক হয়ে যায়, এই যেমন পৃথক হয়ে গেল, এবং প্রত্যেকটা সূত্রের আবার নতুন পরিপূরক সূত্র সৃষ্টি হতে থাকে। এবং এই পর্যায়ে এই চক্রাকার ডিএনএটা দেখতে অনেকটা প্রজাপতির মতো দেখা যায় বলে এটাকে বলা হয় প্রজাপতি সদৃশ অনুলিপন বা বাটারফ্লাই রেপ্লিকেশন। এবং ক্রমান্বয়ে এই সূত্রদ্বয়ের প্যাচ খুলতে থাকে এবং তার পরিপূরক সূত্র গঠিত হতে থাকে। এইভাবে দুইটা পরস্পর থেকে পৃথক হয়ে দুইটা সূত্র পৃথক হয়ে যায় এবং তাদের প্রত্যেকটা সূত্রের নতুন সৃষ্ট পরিপূরক সূত্র সৃষ্টি হয়। পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা নতুন চক্রাকার ডিএনএ অনুলিপনের পরে আবার এদের মধ্যে আবার পেঁচানো অবস্থা সৃষ্টি হয়, প্যাচ। এই জন্য যেহেতু আবার প্যাচ সৃষ্টি হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে রেপ্লিকেটিং সুপার কয়েল, যেহেতু আবার পরবর্তীতে প্যাচ সৃষ্টি হয়ে থাকে। প্রথমে এরা ডিএনএ ছিল চক্রাকার এবং তাদের মাঝে আবার জায়গায় জায়গায় পেঁচানো অবস্থা ছিল, এবং নতুন সৃষ্ট যে চক্রাকার ডিএনএ সূত্র দুইটা তৈরি হয়, দুইটা নতুন ডিএনএ তৈরি হয়, তাদের মধ্যে আবার পুনরায় প্যাচ সৃষ্টি হয় বলে এটার নাম দেওয়া হয়েছে রেপ্লিকেটিং সুপার কয়েল। আবার এই অনুলিপনের একটা পর্যায়ে আমরা দেখেছি যে সূত্রদ্বয় পৃথক হয়ে যখন নতুন পরিপূরক সূত্র গঠিত হতে থাকে, তখন এদেরকে দেখতে অনেকটা প্রজাপতির মতো দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় প্রজাপতি সদৃশ অনুলিপন। এই হলো চক্রাকার ডিএনএর অনুলিপন। এবং এই চক্রাকার ডিএনএ অনুলিপন আমরা চারটা প্রক্রিয়া আলোচনা করলাম, যেখানে ডিএনএটা দ্বিসূত্র। এছাড়া আমরা বলেছি যে ব্যতিক্রমী
ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কতিপয় অণুজীবের ডিএনএ একসূত্র, যার মধ্যে আমরা বলছি 5X174, M13, S13 প্রভৃতি ক্ষুদ্রাকার ব্যাকটেরিওফাজের মধ্যে স্বাভাবিক অবস্থার চক্রাকার একসূত্রক ডিএনএ পাওয়া যায়। এদের ডিএনএর মধ্যে অ্যাডেনিন থাইমিনের মাঝে কোনো হাইড্রোজেন বন্ধনী এবং সাইটোসিন গুয়ানিনের মাঝে কোনো হাইড্রোজেন বন্ধনী থাকে না, কারণ যেহেতু একসূত্র। দ্বিসূত্রক হলে এই ধরনের বন্ধনী পাওয়া যেত। এই ধরনের ডিএনএর অনুলিপন দ্বিসূত্রক ডিএনএ থেকে কিছুটা ভিন্ন, এবং এই একসূত্রক ডিএনএ অনুলিপন 3টা ধাপে সম্পন্ন হয়। আমরা যদি আবার সেই রেখাচিত্রটা দেখাই, এটা একটা একসূত্রক চক্রাকার ডিএনএ। এর একটা প্রান্তে তার পরিপূরক অনুলিপন শুরু হয়। এই অনুলিপন শুরু হলো এবং অনুলিপন হয়ে একটা পর্যায়ে এটা দ্বিসূত্রক চক্রাকার ডিএনএতে পরিণত হয়, যার একটা হলো আদি সূত্র, মাতৃসূত্র যেটাকে প্লাস সূত্র বলা হচ্ছে, নতুন পরিপূরক সূত্র যেটা মাইনাস সূত্র। এটা হলো প্রথম ধাপ। তখন এই চক্রাকার ডিএনএটাকে বলা হয় প্যারেন্টাল আরএফ। দ্বিতীয় ধাপে গিয়ে এই প্যারেন্টাল আরএফ এর একটা প্রান্তে এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের যে কর্তন সৃষ্টি হয়, ফলে এক মাথা কেটে যায়। কেটে গিয়ে এটা ক্রমান্বয়ে নতুন যে দ্বিসূত্রক অবস্থা, সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে রোলিং সার্কেল রেপ্লিকেশনের মাধ্যমে বের হয়ে এসে তার মধ্যে আবার নতুন পরিপূরক ডিএনএ সূত্র সৃষ্টি হয়ে থাকে এখান থেকে। অর্থাৎ এই যে দ্বিসূত্রক অবস্থা ছিল, তার থেকে নতুন সৃষ্ট সূত্রটা, যেটা মাইনাস চিহ্ন দ্বারা আমরা মাইনাস সূত্র দ্বারা উল্লেখ করেছিলাম, সেটার আবার এটা হলো মাইনাস, তার বাইরের দিকে আবার পরিপূরক সূত্র গঠিত হয়। একইভাবে যে মূল মাতৃসূত্রটা ছিল, সেটা এখান থেকে বের হয়ে এসে এই যে একসূত্রক চক্রাকার ডিএনএ, তার আবার রেপ্লিকেশন শুরু হয়ে এটা দ্বিসূত্রক ডিএনএতে রূপান্তরিত হয়। এটাকে প্রোজেনি এফ বলে। এইটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে গিয়ে এই দ্বিসূত্রক প্রোজেনি আরএফ যেটা, তার এক মাথার কর্তন হয়। কর্তন হয়ে ধীরে ধীরে এটা বাইরে বের হয়ে আসতে থাকে এবং এর এই যে মাইনাস সূত্রটা, তার আবার পরিপূরক সূত্র গঠিত হয়। আর এইটা বের হয়ে এসে তারপরে করে কি, পোষক দেহের ভিতরের ভাইরাসের প্রোটিন আবরণের ভিতরে ঢুকে এবং এই ভাইরাসটা পোষক দেহে বংশবৃদ্ধি করে পোষক দেহ থেকে বের হয়ে আসে। এই 3টা ধাপে এই একসূত্রক ডিএনএর অনুলিপন হয়ে থাকে। এই ছিল আমাদের চক্রাকার ডিএনএর অনুলিপন, যেটা 5টা অংশ আমরা আলোচনা করলাম। একটা হলো দ্য কাইন্ডস গঠন বা থিটা আকৃতির, আরেকটা রোলিং সার্কেল মডেল বা সিগমা মডেল, আরেকটা ডি লুপ সার্কেল মডেল, আরেকটা হলো রেপ্লিকেশন সুপার কয়েল বা প্রজাপতি সদৃশ অনুলিপন। এই 4টা হলো চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ অনুলিপন। এছাড়া কতিপয় ক্ষেত্রে একসূত্রক ডিএনএ থাকে। এই একসূত্রক ডিএনএর আবার অনুলিপনও আমরা আলোচনা করলাম। এই চ্যাপ্টারে এই কয়টা জিনিসই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। এখন এখানের মধ্যে তোমাদের যে কোনো, এই যে 5টা অংশ আলোচনা করলাম, রচনামূলকের মধ্যে যে কোনো একটার বর্ণনা চাইতে পারে। যেমন দ্য কাইন্ডস গঠন বা থিটা আকৃতি ডিএনএ অনুলিপন বর্ণনা করো, অথবা রোলিং সার্কেল মডেল বা সিগমা মডেল বর্ণনা করো, অথবা ডি লুপ সার্কেল মডেল বর্ণনা করো, অথবা রেপ্লিকেশন সুপার কয়েল বা প্রজাপতি সদৃশ অনুলিপন বর্ণনা করো, অথবা আসতে পারে একসূত্রক ডিএনএর অনুলিপন বর্ণনা করো। আচ্ছা, এছাড়াও অতি সংক্ষিপ্তর মধ্যে আসতে পারে যে চক্রাকার ডিএনএর অনুলিপন বলতে কি বুঝো, দ্বিসূত্রক চক্রাকার ডিএনএ অনুলিপনে কয় ধরনের মডেল পাওয়া যায় উল্লেখ করো, একসূত্রক ডিএনএ
কোন অণুজীবে পাওয়া যায় উল্লেখ করো অতি সংক্ষিপ্তর মধ্যে। রেপ্লিকেটিং সুপার কয়েল বা প্রজাপতি সদৃশ অনুলিপন এটা প্রথম কোন বিজ্ঞানী বর্ণনা করেন সেটা চাইতে পারে অতি সংক্ষিপ্তর মধ্যে। অথবা চাইতে পারে থিটা আকৃতির অনুলিপন বলতে কি বুঝো, অথবা বাটারফ্লাই বা প্রজাপতি সদৃশ অনুলিপন বলতে কি বুঝো। এগুলো অতি সংক্ষিপ্তর মধ্যে আসতে পারে, আর বাকিগুলা রচনামূলকের মধ্যে আসতে পারে। এই চ্যাপ্টারে এই ছিল আলোচনার বিষয়। এরপরে আমরা আসি দ্বিতীয় অধ্যায়। যাই হোক, এই চ্যাপ্টারের মধ্যে আমি যে অংশটা আলোচনা করলাম চক্রাকার ডিএনএ অনুলিপন, কোনো প্রশ্ন থাকলে তোমরা ইনবক্সে উল্লেখ করো। আর পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসবে আমি সংক্ষেপে বললাম। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে উল্লেখ করো। আমি এবার চলে যাই দ্বিতীয় অংশ, molecular mechanism of mutation and mutagenesis। আচ্ছা, এখানে সংক্ষেপে আমরা মিউটেশন কি, মিউটেশন শব্দটা কোত্থেকে আসছে সেটা যদি যাই, হল্যান্ডের বিজ্ঞানী হুগো দা ভ্রিস 1901 সালে প্রথম মিউটেশন শব্দটা ব্যবহার করেন। আর এই মিউটেশন শব্দটা ল্যাটিন মিউটেয়ার থেকে এসেছে। মিউটেয়ার অর্থ হলো পরিবর্তন। তাহলে মিউটেশন বলতে কি বোঝায় সংক্ষেপে যদি বলি, আধুনিক বংশানুসরণযোগ্য স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। বাংলায় মিউটেশনকে বলা হয় পরিব্যক্তি। একে বিন্দু মিউটেশন বা পয়েন্ট মিউটেশনও বলা হয়। তাহলে কোনো জীবের বংশগতি উপাদানের মধ্যে এমন পরিবর্তন যে পরিবর্তনটা তার বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় সেটাকে আমরা বলি মিউটেশন। আচ্ছা, এরপরে তোমাদের মিউটেশনের কারণের মধ্যে অল্প দু একটা পয়েন্ট যদি জানতে চাই আমরা। ভৌত এবং রাসায়নিক উপাদান বা মিউটাজেন। মিউটাজেন কি, যে সকল উপাদান মিউটেশন ঘটায় তাদেরকে বলে মিউটাজেন। আর এই মিউটেশনটা ভৌত এবং রাসায়নিক উপাদান বা মিউটাজেন জিনের রাসায়নিক গঠনে পরিবর্তন সাধন করে, এর ফলেই জীবের মিউটেশন ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সৌর বিকিরণের এক্স-রে, গামা-রে, আলফা-রে, বিটা-রে, আল্ট্রাভায়োলেট ইত্যাদি। এছাড়া তেজস্ক্রিয় পদার্থের মধ্যে হতে পারে। এবং এই সকল পদার্থ ডিএনএর বেসের ডিলেশন বা বিচ্যুতি বা সংযুক্তি, এডিশন, টটোমারাইজেশন, ট্রানজিশন, ট্রান্সভার্সন, অক্সিডেশন ইত্যাদি, অথবা একই সূত্রের বেস জোড়ের মধ্যে বন্ধনী সৃষ্টি বা ডাইমারাইজেশন ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে মিউটেশন ঘটাতে পারে। এরপরে আমরা এই চ্যাপ্টারে আছে মিউটেশন সংঘটক বা মিউটাজেন। আমরা মিউটাজেন বলছি জীবের মিউটেশন ঘটাতে সক্ষম যে এজেন্ট সমূহ আছে তাদেরকে মিউটেশন সংঘটক বা মিউটাজেনিক এজেন্ট বা মিউটাজেন্স বলে। আর মিউটেশন ঘটানোর প্রক্রিয়া হলো মিউটাজেনেসিস। মিউটাজেন সমূহকে দুই ভাগে ভাগ করা হয়, ভৌত মিউটাজেন, রাসায়নিক মিউটাজেন। ভৌত মিউটাজেন এরা বিভিন্ন প্রকার বিকিরণ অর্থাৎ রেডিয়েশন, এই বিকিরণকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো আয়নিতকর বিকিরণ, যেমন এক্স-রে, আলফা-রে, কসমিক রে, আলফা-রে, বিটা-রে, গামা-রে, দ্রুতগামী ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি। আরেকটা হলো নন আয়নিতকর বিকিরণ, এর মধ্যে হলো অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি। এছাড়া তাপমাত্রাও বৃদ্ধি করলেও কোনো কোনো জীবে মিউটেশন ঘটে এবং এর হার বৃদ্ধি পায়। রাসায়নিক মিউটাজেনের মধ্যে উল্লেখযোগ্য হলো ক্ষারকীয় দ্রব্য, যেমন নাইট্রোজেন মাস্টার্ড, সালফার মাস্টার্ড, মিথাইল মিথেন সালফোনেট, ইথাইল ইথেন সালফোনেট, ইথাইল ইথেন সালফোনেট, ইথাইল মিথেন সালফোনেট, নাইট্রোজেন মিথাইল নাইট্রোজেন নাইট্রোসো গুয়ামিডিন ইত্যাদি। এছাড়া ক্ষারক সদৃশ বস্তুর মধ্যে রয়েছে 5 ব্রোমোইউরাসিল, 5 ফ্লোরোডিঅক্সিইউরিডিন,
2-অ্যামাইনোপিউরিন, ব্রোমোডিঅক্সিইউরিডিন, বেনজিন ইত্যাদি। এছাড়া অ্যাক্টিডিন রঞ্জক আছে, যেমন প্রোফ্লাভিন, অ্যাক্রিফ্লাভিন, ইথিডিয়াম ব্রোমাইড ইত্যাদি। ডিঅ্যামাইনেটিক এজেন্টের মধ্যে আছে নাইট্রাস অক্সাইড। অ্যান্টিবায়োটিক্সও আছে, যেমন মিটোমাইসিন ডি, স্টেপটোনাইগ্রিন, ডাইনোমাইসিন ইত্যাদি। অন্যান্য রাসায়নিক পদার্থের মধ্যে আছে অক্সিলামাইন, সোডিয়াম অ্যাজাইড, ফর্মালডিহাইড, ক্যাফিন, থিওফাইলিন, হাইড্রোজেন ইত্যাদি। এই সকলগুলা হলো মিউটাজেনিক এজেন্টস, যারা মিউটেশন ঘটায়, যে প্রক্রিয়াটাকে মিউটাজেনেসিস বলে। এছাড়া মিউটেশনের শ্রেণীবিন্যাসটা পড়তে হবে। আমরা জানি মিউটেশনকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়। উৎপত্তির উপর ভিত্তি করে, যেটা স্বতঃস্ফূর্ত মিউটেশন, কৃত্রিম মিউটেশন, আর একটা হলো কোষভিত্তিক, দেহকোষীয়, জননকোষীয়। ক্রোমোজোম ভিত্তিক অটোজোমাল সেক্স লিঙ্কড মিউটেশন, বৈশিষ্ট্য প্রকাশের উপর ভিত্তি করে মরফোলজিক্যাল এবং জৈব রাসায়নিক। জীবন্ততার উপর ভিত্তি করে ঘাতক, অর্ধঘাতক, অর্ধজীবন্ত, জীবন্ত। মিউটেশনের প্রভাবের উপর ভিত্তি করে বড় ধরনের মিউটেশন, সূক্ষ্ম মিউটেশন। ফেনোটাইপীয় প্রকাশ ভিত্তিক প্রকট মিউটেশন, প্রচ্ছন্ন মিউটেশন। পরিবর্তনের দিকের ভিত্তিতে অগ্রগামী মিউটেশন, পশ্চাৎগামী মিউটেশন। মিউটেশন ও অবস্থান ভিত্তিক ক্রোমোজোমগত মিউটেশন, বিন্দু মিউটেশন। অন্যান্য প্রকারের মধ্যে অবস্থানগত মিউটেশন এবং প্রতিরোধী মিউটেশন। এইগুলা হলো মিউটেশনের শ্রেণীবিন্যাস। এছাড়া অভিব্যক্তিতেও মিউটেশনের ভূমিকা রয়েছে, কৃষিতেও মিউটেশনের ভূমিকা রয়েছে। এগুলি গুরুত্বপূর্ণ কম তোমাদের এখানে। আচ্ছা, এরপরে আমরা পড়তে হবে মিউটেশন শনাক্তকরণ। আমরা জানি এই যে মুলার 1927 সালে মিউটেশন শনাক্তকরণের সিএলবি মেথড বর্ণনা করেন। সেই সিএলবি মেথডটা সংক্ষেপে যদি রেখাচিত্রে আমরা দেখাই, সিএলবি মেথডটা এখানে বর্ণনা করা আছে। ড্রসোফিলার এখানে আলোচনা করা হয়েছে। স্ত্রী ড্রসোফিলা মাছি ব্যবহার করেন তিনি, এবং যার একটি এক্স ক্রোমোজোম স্বাভাবিক, অন্যটা অস্বাভাবিক। সে অস্বাভাবিক এক্স ক্রোমোজোমের একটা ইনভার্সন অংশে ক্রসওভার দমনকারী প্রকট জিন সি, একটি প্রকট বারচক্ষু মার্কার জিন বি, এবং একটি ঘাতক জিন প্রচ্ছন্ন যেটা এল। এখন এই একটা স্ত্রী ড্রসোফিলা মাছি, যার একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক, আরেকটা এক্স ক্রোমোজোম যেটা অস্বাভাবিক, যেখানে ওই যে আমরা বলছি প্রকট জিন সি, লিথাল জিন এবং বারচক্ষু জিন সিএলবি। আর অপরদিকে পুরুষ ড্রসোফিলা, যার একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। এখন এই পুরুষ ড্রসোফিলার এই ক্রোমোজোমের মধ্যে যদি এক্স-রে প্রয়োগ করা হয়, তাহলে এক্স-রের পরে যদি মিউটেশন হয়ে থাকে সেটা নির্ণয়, আর যদি মিউটেশন না হয় সেটাও বের করা যাবে। তাহলে এদের মধ্যে সংকরায়ন করলে পরে এখানের যে জনন কোষ দুইটা পরস্পর আলাদা হয়ে যাবে, হ্যাপ্লয়েড এরও দুইটা। এদের মধ্যে সংকরায়ন করলে পরে যে F1 বংশধর তৈরি হবে। এই বংশধরের মধ্যে এটা স্ত্রী ড্রসোফিলা, এটা স্ত্রী ড্রসোফিলা, এটা স্বাভাবিক। আর এটার মধ্যে ওই যে একটা স্বাভাবিক আর একটা হলো অসাধারণ যে এক্স ক্রোমোজোম। অপরদিকে পুরুষ ড্রসোফিলা, এটা স্বাভাবিক, আর এখানে এটা মৃত। মৃত এই কারণে যে ড্রসোফিলার ওয়াই ক্রোমোজোমটা সে প্রকট নয়, সে তার ওই যে লিথাল জিনকে বাধা দিতে পারে না, এক্স ক্রোমোজোমটা বাধা দিতে পারে। এখানে যে এক্স ক্রোমোজোমটা স্বাভাবিক থাকায় সে ওয়াই ক্রোমোজোমে পরিবর্তন হলেও, যে আমরা যে এক্স-রে প্রয়োগ করছিলাম, পরিবর্তন হলে সেটাকে বাধা দিতে পারে। কিন্তু এখানে যেহেতু এক্স ক্রোমোজোমটা লিথাল জিন আছে, তাই তার মৃত্যু ঘটে, এটা জীবিত পাওয়া যায় না। আবার এদের মধ্যে এই দুইটার মধ্যে সংকরায়ন করলে পরে এর পরের বংশধরে গিয়ে জনন কোষগুলোর ফলে দেখা যাবে একটা হবে বারচক্ষু বিশিষ্ট সিএলবি, আরেকটা স্বাভাবিক, কারণ এখানে দুইটাই
স্বাভাবিক এখানে যদিও এটা পুরুষ ড্রসোফিলাসে থেকে আসছে এবং আমরা এক্স রে প্রয়োগ করছিলাম, কিন্তু যেহেতু এই যে স্বাভাবিক এক্স ক্রোমোজোম আছে এর কারণে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, কারণ এক্স মিউটেশন ঘটালে পরে তার বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন থাকে। আচ্ছা, অপরদিকে পুরুষ যে মাছিগুলি সৃষ্টি হলো এটা মৃত হবে, কারণ ওয়াই ক্রোমোজোম, এই যে অসাধারণ যে এক্স ক্রোমোজোম ছিল স্ত্রী মাছি, সেইটার কে বাধা দিতে পারে না, ফলে মারা যায়। একইভাবে যদি দেখা যায় এই যে অপর যে আরেকটা বংশধর, এইটা যদি মারা যায় তাহলে বোঝা যাবে আমরা যে এখানে এক্স রে প্রয়োগ করছিলাম এর ফলে মিউটেশন হয়ে লিথাল জিন তৈরি হয়েছিল, তাই মারা গেছে। আর যদি বেঁচে থাকে, স্বাভাবিক হয়, তাহলে বোঝা যাবে এখানে যে আমরা এক্স রে প্রয়োগ করছিলাম তাতে কি হয় না, মিউটেশন ঘটে নাই। এইভাবেই মুলার ড্রসোফিলা মাছিতে এই মিউটেশন নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করে। এখানে মিউটেশন নির্ণয়ের এই অংশটা পড়লেই চলবে, আরো বইয়ে কয়েকটা আছে, সেগুলা তোমাদের লাগবে না। আচ্ছা, এরপরে একটু আমরা জানার জন্য জৈব রাসায়নিক মিউটেন্ট কি, এটা হলো জিনের মিউটেশনের কারণে যদি কোনো জীব বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কোনো জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষণে অক্ষম হয় তখন ওই জীবকে জৈব রাসায়নিক মিউটেন্ট বলা হয়ে থাকে। আচ্ছা, আর এটাকে অক্সোট্রফও বলে। অপরদিকে যখন অণুজীব কোনো ন্যূনতম আবাদ মাধ্যমে স্বাভাবিকভাবে জন্মায় এবং বৃদ্ধি লাভ করে তাদেরকে বলা হয় প্রোটোট্রফ। তাহলে এখানে অক্সোট্রফ আর প্রোটোট্রফ এবং জৈব রাসায়নিক মিউটেন্ট। তাহলে প্রোটোট্রফ হলো যে জীবের মধ্যে মিউটেশন ঘটে নাই, সে স্বাভাবিক পুষ্টি মাধ্যমে জন্মাতে এবং বৃদ্ধি পেতে পারে, তারা হলো প্রোটোট্রফ। অপরদিকে অক্সোট্রফ হলো যখন কোনো অণুজীবের মধ্যে মিউটেশন ঘটার ফলে সে স্বাভাবিক পুষ্টি মাধ্যমে জন্মাতে এবং বৃদ্ধি পেতে পারে না, ওই পুষ্টি মাধ্যমে অতিরিক্ত কোনো রাসায়নিক পদার্থ যুক্ত করতে হয়, তখন তাকে বলা হয় অক্সোট্রফ, যার আরেক নাম হলো জৈব রাসায়নিক মিউটেন্ট। আচ্ছা, এই দুইটা ইসের। আচ্ছা, এরপরে তোমাদের সিলেবাস অনুযায়ী আছে মিউটেশনে আণবিক ভিত্তি। এখানে ডিএনএ এর অংশ বিশেষ বা কোডিং অংশই হলো জিন, আর জিন বা ডিএনএ অণুর গঠনে বংশানুসরণ যোগে স্থায়ী পরিবর্তনকে আমরা বলি মিউটেশন। আর জিন বা ডিএনএ অণুর এক বা একাধিক নিউক্লিওটাইডে বা নিউক্লিওটাইডের ক্রমে পরিবর্তনের জন্য আণবিক পর্যায়ে মিউটেশন ঘটে। এটা স্বতঃস্ফূর্তভাবে বা কৃত্রিমভাবে ঘটতে পারে। ডিএনএ অণুর বেস জোড়ে প্রতিস্থাপন এবং বেসের বিচ্যুতি এবং অতিরিক্ত বেসের অন্তর্ভুক্তির মাধ্যমে মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, যেটাকে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, তারপরে বেসের বিচ্যুতি বা সংযোজন অর্থাৎ এডিশন বা ডিলেশন, এই প্রক্রিয়ায় মিউটেশন সংঘটিত হয়ে থাকে। এগুলি আর বিস্তারিত আলোচনা করলাম না, তোমরা বইয়ে দেখে নিবে। এবং মিউটেশন প্রক্রিয়া সমূহের যদি বিস্তারিত বর্ণনায় যাওয়া হয় তাহলে এখানে প্রক্রিয়ার মধ্যে একটা আছে প্রতিস্থাপন, সাবস্টিটিউশন, যেখানে জিন বা ডিএনএ অণুর ট্রিপলেট কোডের একটি বেসের পরিবর্তে অন্য বেসের অন্তর্ভুক্তি, তাকেই বলা হয় প্রতিস্থাপন। আর এইরূপ মিউটেশনের ফলে জীবের বৈশিষ্ট্যে পরিবর্তন হয়। আর প্রতিস্থাপন আণবিক ভিত্তি হচ্ছে জিন বা ডিএনএ অণুর টটোমারাইজেশন। এরপর আরেকটা হলো ট্রানজিশন। ট্রানজিশনটা হলো যখন একটা পিউরিন আরেকটা পিউরিন বেস দ্বারা অথবা একটা পাইরিমিডিন আরেকটা পাইরিমিডিন বেস দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে বলে ট্রানজিশন। যেটা আবার 4 প্রকার ট্রানজিশন ঘটে থাকে। একটা আয়নিতকর রশ্মি, অতিবেগুনি রশ্মি, এগুলির প্রভাবে ইত্যাদি। আচ্ছা, এরপরে আরেকটা হলো ট্রান্সভার্সন। যখন কোনো পিউরিনের পরিবর্তে পাইরিমিডিন বা পাইরিমিডিনের পরিবর্তে পিউরিন প্রতিস্থাপিত হয় তাকে বলা হয় ট্রান্সভার্সন। জীবে 8 প্রকার ট্রান্সভার্সন ঘটা সম্ভব। অতিবেগুনি রশ্মি, ক্ষারকীয় রশ্মি ইত্যাদির প্রভাবে এই ট্রান্সভার্সন
ঘটানো যায়। এছাড়া বেসের বিচ্যুতি এবং সংযুক্তির মাধ্যমে ফ্রেম শিফট মিউটেশন, যেটা ডিএনএ অণুর এক বা একাধিক বেসের সংযুক্তি বা বিচ্যুতিকে ফ্রেম শিফট মিউটেশন বলে। অ্যাক্টিনিন রঞ্জক, প্রোফ্লাভিন, ইথাইল ইথেন সালফোনেট, নাইট্রাস অ্যাসিড, আয়নিত রশ্মি ইত্যাদির প্রভাবে ফ্রেম শিফট মিউটেশন হয়ে থাকে। বইয়ে তোমাদের এদের মধ্যে পার্থক্য আছে, ট্রানজিশন মিউটেশন, ট্রান্সভার্সন মিউটেশন, ফ্রেম শিফট মিউটেশন। আচ্ছা, সেটাও আমি আর আলোচনা করলাম না। এরপরে আছে মিউটাজেনের মাধ্যমে মিউটেন্ট সংগঠন প্রক্রিয়া, মেকানিজম অফ মিউটাজেনেসিস। এটাও তোমাদের সিলেবাসে আছে। সাধারণত ভৌত রাসায়নিক মিউটাজেন নিম্নলিখিতভাবে মিউটেশন ঘটায়। যেমন একটা হলো ভৌত মিউটাজেন সমূহের মধ্যে আছে আয়নিতকর মিউটাজেন, যেটা বিভিন্ন প্রকার আয়নিক রশ্মি এটা কোষাভ্যন্তরে প্রবেশ করলে কোষস্থ অণুর সাথে সংঘর্ষের কারণে ইলেকট্রন নির্গত হয়। এই ইলেকট্রন আবার অন্য অণুর সাথে সংঘর্ষের মাধ্যমে ইলেকট্রন নির্গত করে। এর ফলে স্থায়ী অণুর সক্রিয় অবস্থা প্রাপ্ত হয় এবং মিউটেশন ঘটে, যাকে আয়োনাইজিং রেডিয়েশন বলে। এছাড়া নন আয়নিতকর বিকিরণ আছে, যেটা অতি বেগুনি রশ্মি প্রয়োগ করে এই ধরনের মিউটেশন ঘটে থাকে। আবার আছে রাসায়নিক মিউটাজেন্সের মধ্যে যেমন ক্ষারকীয় দ্রব্যাদি, যেমন মাস্টার্ড গ্যাস, নাইট্রোজেন মাস্টার্ড, ইথাইল মিথেন সালফোনেট, ইথাইল ইথেন সালফোনেট ইত্যাদি। এই সমস্ত ক্ষারকীয় দ্রব্য সাধারণত অ্যালকাইল গ্রুপকে ডিএনএ প্রবিষ্ট করে বলে এদেরকে অ্যালকাইলেটিং এজেন্টও বলে। তারপরে আছে বেস সদৃশ বস্তু সমূহ। কতগুলি রাসায়নিক পদার্থের আণবিক গঠন অনেকটা বেজের মতো, যারা ডিএনএ অনুলিপনের সময় ডিএনএ অণুতে স্বাভাবিক বেসের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, ফলে পরবর্তী অনুলিপনের মাধ্যমে বেসের প্রতিস্থাপন ঘটে। যেমন উদাহরণ হিসাবে এই ধরনের একটা রাসায়নিকের নাম বলা যায় 5-ব্রোমো ইউরাসিল। এর গঠন অনেকটা থাইমিনের মতো এবং থাইমিনের পরিবর্তে এটা ডিএনএর প্রতিস্থাপিত হতে পারে। এছাড়া আছে অ্যাক্টিনিন রঞ্জক, যেমন প্রোফ্লাভিন, অ্যাক্টিনিন অরেঞ্জ, অ্যাক্টিনিন ইয়েলো ইত্যাদি। এরাও মিউটেশন ঘটাতে সক্ষম। আরেকটা আছে ডিএমাইনেটিং এজেন্ট, যেমন নাইট্রাস অ্যাসিড। এরাও অ্যাডেনিন এবং সাইটোসিনকে ডিএমাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে হাইপোজেনথিন এবং ইউরাসিলে পরিণত করে। এর ফলে মিউটেশন ঘটে থাকে। আবার হাইড্রোক্সিল অ্যামাইন এবং অন্যান্য রাসায়নিক মিউটাজেনও মিউটেশন ঘটাতে পারে। এই হলো তোমাদের এই চ্যাপ্টার থেকে সংক্ষেপে আলোচনা। আমি এবার আসি, এই জিনিসগুলি তোমাদের পড়তে হবে। তো কোন জিনিসগুলি তোমরা প্রশ্ন এবং পরীক্ষার জন্য পড়বে? এর মধ্যে প্রথমে মিউটেশন কি, মিউটেশন শব্দটা কোন শব্দ থেকে আসছে, মিউটেশন শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করে, এই অংশ থেকে এইটুকু। এছাড়া দুইটা সংজ্ঞা আলাদা আসতে পারে, একটা হলো ক্রোমোজোমাল মিউটেশন কি, আর একটা হলো পয়েন্ট বা বিন্দু মিউটেশন কি। যখন ক্রোমোজোমের সংখ্যাগত গঠনগত পরিবর্তনের কারণে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনকেই ক্রোমোজোমাল মিউটেশন বলে। অপরদিকে জিন মিউটেশন হলো যখন কোনো জিন তথা ডিএনএর অনুক্রমের মধ্যে কোনো পরিবর্তন ঘটে, তখন সেটা হলো জিন বা পয়েন্ট মিউটেশন। এরপরে মিউটেশনের কারণ সমূহ উল্লেখ করে সংক্ষেপে প্রশ্নের মধ্যে আসতে পারে। আমরা যেটা ওই যে বিভিন্ন মিউটাজেনের কারণে মিউটেশন ঘটে, যার ফলে জীবের ডিএনএ বা ক্রোমোজোমে বা জিনের মধ্যে গঠনগত পরিবর্তন হয়। এর মধ্যে আমরা বলেছি সৌর বিকিরণের মধ্যে এক্স রে, গামা রে, আলফা রে, বিটা রে ইত্যাদি। এছাড়া আলট্রাভায়োলেট রশ্মি ইত্যাদি কিছু রাসায়নিক পদার্থের প্রভাবে হতে পারে এগুলা। এরপরে তোমাদের মিউটেশন সংগঠক বা মিউটাজেন কি, সংক্ষেপে জানা মিউটাজেনেসিস কি। এছাড়া আয়নিতকর রশ্মি, নন আয়নিতকর বিকিরণ, ক্ষারকীয় রাসায়নিক মিউটাজেন, এগুলার বর্ণনা আসতে পারে। যে মিউটাজেন বা মিউটেশন সংগঠক
সংক্ষেপে বর্ণনা করে। এটা রচনামূলক প্রশ্নের অংশের মধ্যে আসতে পারে। আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে রচনামূলকের মধ্যে, মিউটেশনের শ্রেণীবিন্যাস। মিউটেশনের শ্রেণীবিন্যাস করো। এরপরে মিউটেশন শনাক্তকরণে সিএলবি পদ্ধতি বর্ণনা রচনামূলকের মধ্যে আসতে পারে। সিএলবি আমরা যেটা বলেছি, এই যে মুলার যে ড্রসোফিলা সিএলবি পদ্ধতি মাধ্যমে মিউটেশন শনাক্তকরণের বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনাটা। তারপরে সংক্ষেপে আসতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, অক্সোট্রপ প্রোটোটর্প কি বা জৈব রাসায়নিক মিউট্যান্ট কি, অতি সংক্ষিপ্তর মধ্যে। রচনামূলকের মধ্যে আসতে পারে মিউটেশনের আণবিক ভিত্তি বা মলিকুলার বেসিস অফ মিউটেশন বর্ণনা করে, যেখানে আমরা বলেছি যেখানে কতগুলি বর্ণনা আছে, প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, আর একটা আছে ডিলেশন এবং এডিশন, অর্থাৎ বেসের বিচ্যুতি এবং অতিরিক্ত বেসের অন্তর্ভুক্তি, এগুলার বর্ণনা। তারপরে আরেকটা আসতে পারে মিউটেশনের প্রক্রিয়া সমূহ বর্ণনা করে, যেখানে কতগুলি প্রক্রিয়া আছে, একটা প্রতিস্থাপন, আরেকটা ট্রান্সভার্সন, আরেকটা বেসের বিচ্যুতি ও সংযুক্তির মাধ্যমে ফ্রেমশিপ মিউটেশন, এইগুলার বর্ণনা চাইতে পারে। একটা পার্থক্য চাইতে পারে 5 নম্বরের, ট্রানজিশন, ট্রান্সভার্সন এবং ফ্রেমশিপ মিউটেশনের মধ্যে পার্থক্য লিখো 5 নম্বরের। তারপরে রচনামূলকের মধ্যে আসতে পারে মিউটাজেনের মাধ্যমে মিউটেন্ট সংগঠন প্রক্রিয়া বর্ণনা করো, যেখানে আমরা কতগুলি এখানে বর্ণনা আছে, ভৌত মিউটাজেন সমূহ যেমন আয়নিতকর মিউটাজেন, তারপরে নন আয়নিতকর বিকিরণ, রাসায়নিক মিউটাজেন যেমন ক্ষারকীয় দ্রব্য, বেস সদৃশ বস্তু সমূহ, অ্যাক্টিডিন, ডিঅ্যামাইনেটিং এজেন্ট, হাইড্রোক্সিল অ্যামাইনো, অন্যান্য রাসায়নিক মিউটাজেন। এই হলো এই চ্যাপ্টার থেকে তোমাদের যা যা পড়তে হবে। যাই হোক, খুব বেশি লোড দিয়ে ফেললাম তোমাদের বোধ হয় দুইটা চ্যাপ্টার একসাথে আলোচনা করে। তো এই ছিল দুইটা চ্যাপ্টার থেকে তোমাদের যা যা পড়তে হবে এবং সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে আলোচনা। এখন তোমাদের যদি কারো কোনো এই দুইটা চ্যাপ্টার থেকে কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা ইনবক্সে উল্লেখ করো, আমি উত্তর দেব। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে আমি সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে। কোনো প্রশ্ন থাকলে বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে এখানে সমাপ্তি টানছি। পরিশেষে আবার তোমাদের এবং তোমাদের পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো।